উৎসবকে প্রত্যক্ষে এবং অপ্রত্যক্ষে সর্বপ্রকার সানুকম্পী সহমর্মী সহায়তা প্রদান করেছেন তাদের এবং তাদের পরিবার পরিজন পরিবেশের প্রতি প্রত্যেকের, এবং যারা আয়োজন করেছেন আমার সহকর্মী, আমার সহযোদ্ধা, আমার সতীর্থ সতীর্থাগণ তাদের, এবং একই সঙ্গে বিশ্বজনীন প্রত্যেক অস্তিত্বের আর আমার অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত স্নেহের, আমার অত্যন্ত কাছের অস্তিত্ব সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যিনি বসে আছেন আমার ডান দিকে, যিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে শহর কলকাতার হাইকোর্টের বিভিন্ন বরেণ্য বিশিষ্ট জনের মধ্যে বিশিষ্ট বরেণ্য ব্যবহারজীবী এবং বিচারকবৃন্দের কাছে সসম্মানে উপস্থাপিত করবার আন্তরিক প্রয়াস নিয়ে বারবার কলকাতা শহরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এখনকার ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন চ্যানেলে যিনি আপ্রাণ সক্রিয় সচেষ্টতায় শ্রী শ্রী ঠাকুরকে প্রকাশ এবং প্রতিষ্ঠা করবার আপ্রাণ চেষ্টা করেছেন, আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত কাছের বিখ্যাত অ্যাডভোকেট শ্রীযুক্ত সম্মানীয় সহব্রত ঋত্বিক উত্তম চক্রবর্তী, প্রত্যেকের দীর্ঘ নীরব সুস্থ সুন্দর এবং সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেবাদপদ্মে আমি আন্তরিক অমলিন অকৃত্রিম অকপটতার সাথে প্রার্থনার চেষ্টা করি। 137তম আবির্ভাব মহোৎসবের তাৎপর্য কোথায়? এক্ষুনি নগ্নানব্দি দেখুন, অনেকে কথা বলছেন এখানে, যেমন বৃষ্টি পড়ছে, শব্দ হচ্ছে, আমি কথা বলছি, আমার সামনে যারা বসে আছেন অনেকেই কথা বলছেন। কিছুক্ষণ আগেই হাত তুলে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন হাত তুলে সবাইকে থামতে বলছিলেন, আস্তে 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 এরম বলছিলেন। ঠিক এইরকম একটা চিত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সামনে হয়েছে। বিশিষ্ট অধ্যাপক, বিশিষ্ট বরেণ্য বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিত্ব, যার সাথে 1975 সাল পর্যন্ত আমি সঙ্গ করেছি, যার সঙ্গে 1975 সাল পর্যন্ত একসাথে জীবন যাপন করেছি, শ্রদ্ধেয় পঞ্চানন সরকার মহাশয়। তিনি একদিন প্রসঙ্গক্রমে বলছেন, আমি হিমায়তপুরে যখন গেলাম ঠাকুর আমাকে তপবনের দায়িত্ব দিল, বুঝলি? এই তপবনের দায়িত্ব নিয়ে ক্লাসে যখন ঢুকি তখন ছাত্ররা সব নিজেরা কথা বলে, হইচই করে, খেলা করে। আমি থামতে বলি, কেউ থামে না, আমি শুনতে বলি, কেউ শোনে না। আমি তখন ঠাকুরের কাছে গিয়ে একদিন বললাম, ঠাকুর আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা পালন করা আমার পক্ষে সম্ভব না, খুব কষ্টকর হচ্ছে। ঠাকুর কানে হাত দিয়ে বললেন, কী হয়েছে? উনি বললেন, এই ব্যাপার, সেটা শুনতেই চায় না। এই বাচ্চাদের দিয়ে কি করে করাবো? আমি একটা কলেজে প্রফেসর ছিলাম, আপনি আমাকে পাঠশালা তপবনের পণ্ডিত করেছেন, আমি এটা কতদিন বরদাস্ত করবো? এটা সম্ভব হচ্ছে না। কি বললেন জানেন? এই যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, তিনি পঞ্চানন্দের দিকে তাকিয়ে হাতটা কষলাতে কষলাতে বলছেন, কিছু মনে করবেন না তো? না, বলুন। আমার মনে হয় এই ওয়েদের দোষ না, আপনার দোষ, আমার দোষ। আমি পড়াবার জন্য এখানে আসি, আমি পড়াতে চাই, সিনসিয়ারলি পড়াচ্ছি, ওরা শুনছে না, এটা আমার দোষ। ঠাকুর কি অসাধারণ কথা বলছেন। আপনি কখনো গ্রামের যাত্রা দেখেছেন পঞ্চানন্দা? বলে, হ্যাঁ, বহুবার বরিশালে থেকেছি, বহুবার যাত্রা দেখেছি। তিনি বলছেন যে যাত্রা যখন শুরু হয়, কনসার্ট শেষ হয়ে যায়, যখন পরপর আর্টিস্টরা মঞ্চে ঢোকে, তখন যদি এই চানাচুর, এই চা, এই বাদাম এরকম বিক্রি করছে, কেউ এই গ্রাম ওই গ্রামের লোকের সঙ্গে দেখা হয়েছে, কথা বলছে, তখনও যদি কথা বলে যায়, তখন আর্টিস্টকে মঞ্চ থেকে বলে, এই থামুন, আমি যাত্রার ডায়ালগ বলছি। বলে না, কী করে? বলে ওদের মতো হয়ে যায়। তখনও যদি চা বিক্রি করে, চানাচুর বিক্রি করে, বাদাম বিক্রি করে, কথা কয় লোকজন, তখন পেছনের লোক সামনের লোককে মাথায় চাটি দিয়ে বলে, এই চুপ, বসুন। আস্তে আস্তে কে আওয়াজ?
কসমাস হয়ে যায়, হয় কি না? বললো হ্যাঁ, যাত্রার দলের শিল্পীরা তো একবারও কয় না আপনারা থামেন, আপনারা থামেন, আমি ডায়লগ বলছি। তা আপনার যদি সে অ্যাট্রাকটিভ পার্সোনালিটি থেকে যায়, আপনি ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে সব চুপ করে যাবে। ঠিক কিনা কোন? পঞ্চানন সরকার বললেন আগে হ্যাঁ ঠিক। প্রবলেম হচ্ছে আমি যখন বাড়িতে ঢুকি আমার বউ আর আমার ছেলে মেয়ে চুপ হয় না। সমস্যা হচ্ছে আমি যখন আমার বউ আর ছেলে মেয়েকে কোনো কথা বলি তখন আমার ছেলে মেয়ে এবং আমার বউ সব কথা ভালো করে শোনে না, গুরুত্বও দেয় না, কথাও দেয় না, মনেও রাখে না, পালনও করে না। ইটস এ গ্রেট প্রবলেম। এই সমস্যাগুলো আমার জীবনে না, আমার খুব ভালো মনে আছে আরজি কর জানি এত গণ্ডগোল হচ্ছে। এই আরজি করে একবার রিইউনিয়নে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বর্তমান সাহিত্যের এক প্রবাদতম ব্যক্তিত্ব, প্রবাদ প্রতিম, ওনাকে ডেকেছিলেন। উনি আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন যারা MBBS করেছেন রিইউনিয়নে। এবং সেখানে উনি কথা শুরুতেই বলছেন আপনারা যে আমাকে ডেকেছেন আমার খুব ভালো লাগছে, আপনারা যে চুপ করে আমার কথা শুনবেন, যাই যতটুকু সময় বলি, এটা আমার খুব আনন্দ হচ্ছে। কেন জানেন? আমার বউ আর আমার মেয়ে, আমার ছেলে আমার কথা সবসময় শোনে না, আপনারা শুনছেন। সবাই হো হো করে হেসে উঠল। তখন বললেন বেশি হাসবেন না, এই যারা আমাকে ডেকেছে MBBS ডাক্তার, দোজ আর অল অ্যালোপ্যাথিক ডক্টর, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন এদের বউরা, কাকিমারা, বাবা মারা অনেকে হোমিওপ্যাথি ওষুধ খায়, আয়ুর্বেদিক ওষুধ খায়। এর অ্যালোপ্যাথি ডাক্তার এর অনেক সময় আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক ওষুধ খায়। ঠিক এই রকম একটি চিত্র, এইরকম একটি পরিবেশের মাঝখানে আজকে যার শ্রী চরণে আমরা সমবেত হয়েছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ওনার কাছে সরাসরি জিজ্ঞাসা এবং প্রশ্ন এসছে, ঠাকুর ধর্ম করলে পরে কি হয়? ধর্ম কি? ধর্ম কাকে বলে? ধর্ম করলে কি হয়? খুব সরাসরি প্রশ্ন এসছে। আর সে প্রশ্নটা আমার মতন মূর্খ মানুষ করেননি। যিনি প্রশ্ন করছেন তিনি ভারতবর্ষের অন্যতম নোবেল লরিয়েট স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের একজন অন্যতম সহযোগী ব্যক্তিত্ব কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। যিনি প্রশ্নটি করছেন তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাবা ভুবন মোহন দাসের অন্তরঙ্গ বন্ধুর পুত্র কালীপ্রসন্ন ভট্টাচার্যের পুত্র কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। যিনি প্রশ্নটি করছেন তার সঙ্গে বার্ট্রান্ড রাসেল এবং অ্যালেক্সিস ক্যারেলের চিঠিপত্রের সংযোগ সম্পর্ক, ইন্টারন্যাশনালি যোগাযোগ এবং সম্পর্ক আছে। সেই রকম একটি ব্যক্তিত্ব কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সরাসরি প্রশ্ন করছেন, ধর্ম করলে পরে কি হয়? আপনারা বিবেচনা করে দেখবেন। ঠাকুর টুইঙ্কেল অফ অ্যান আই, চোখের নিমেষে উত্তর দিচ্ছেন, সাধারণ জ্ঞান বাড়ে। সাধারণ জ্ঞান বাড়ে। ধর্ম করলে কি হয়? সাধারণ জ্ঞান বাড়ে। কি বাড়ে? কমন সেন্স গ্রো করে। আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি আমাদের কি সাধারণ জ্ঞান নেই? আমাদের কি কমন সেন্স নেই? আমাদের কি সাধারণ জ্ঞান এবং কমন সেন্সের ঘাটতি হয়ে গেছে একেবারে, যা অনুকূল ঠাকুরকে শেখাতে হবে? নিশ্চয়ই এই প্রশ্ন আমাদের ভেতরে হতেই পারে। আমি আপনাদের কাছে ছবি বলছি। আমি মাঠে ঘাটে পথে ঘুরে বেড়ানো মানুষ, আমি মানুষের মিছিলে পা মেলানো মানুষ, আমি সকাল দুপুর বিকেল রাত্রি চলাফেরা করা, মিছিলে চলা মানুষ। আমি যা দেখেছি আমি আপনাদের কাছে তাই বলছি। আমি নদিয়ার বাতকুল্লায় একটা সৎসঙ্গ করছি, একটা ঘরোয়া, এই যে বললো না প্রামাণিক, যে ওর বাড়িতে ওরা করতো, মহুয়া টহুয়া বাড়িতে করতো, ঠিক এরকমই বাড়িতে একটা সৎসঙ্গ করছি। সেই সৎসঙ্গ যে হচ্ছে, সেই বাড়িতে যিনি প্রাইভেট টিউটর, তিনি আমাদের পশ্চিমবঙ্গে বিজ্ঞান মঞ্চ তৈরি হয়েছিল, এখনও আছে কিনা বলতে পারবো না, প্রবীর ঘোষ করেছিলেন। এই বিজ্ঞান মঞ্চের একজন প্রফাউন্ড মেম্বার, একটা বোনাফাইড মেম্বার, তিনি ওই বাড়ির প্রাইভেট টিউটর, তিনি এখানে বসে আছেন। ওই বাড়ির যে মেয়ে, সৎসঙ্গ হয়ে গেল, প্লেটে করে প্রসাদ নিয়ে গিয়ে বলতে, স্যার প্রসাদ। উনি তাকিয়ে বললেন, আমি ওসব বিশ্বাস করি না, আমি এখান থেকে ওখানে টিকতে পারছি, চেয়ারে বসে আছে, আমি ওসব বিশ্বাস করি না। স্যার আমাদের সৎসঙ্গে প্রসাদ। আরে বললাম তো আমি বিজ্ঞান মঞ্চের মানুষ, এইসব সৎসঙ্গ ধর্ম প্রসাদ আই ডোন্ট বিলিভ ইট, আমি সব খাবো না, নিয়ে আসি। তারপরে বাড়িতে চা করলো, বহু আমাকেও চা দুটো বিস্কুট দিল খেতে।
ঠিক ওরকম ডিশে করে চা বিস্কুট নিয়ে আসছে, আমি এখান থেকে বসে ওখানে দেখছি। 11 টাইম তিনি নাকের মধ্যে হাত দিয়ে খোঁচালেন, শুকনো শিকনি বার করে গুটিয়ে গুটিয়ে ফেলে দিচ্ছেন এনাকে ওনাকে। ওই নাকটাই, ওই হাত, ওই আঙুলটাই দাঁতের মধ্যে পান খাচ্ছিলেন, আঙুলটা ঢুকিয়ে দিয়ে পানটা খুঁচিয়ে খুঁচিয়ে কিছু পানের টুকরো নিয়ে এসে বাইরে ফেললেন। এবার ওই হাতে উনি চাটা থেকে প্লেট থেকে বিস্কুট নিতে যাচ্ছেন। আমি এখানে বসে বললাম, স্যার জাস্ট আ মিনিট, আমার গাড়ি আছে, আপনার বাতকুল্লাতে নিশ্চয়ই অসংখ্য প্যাথোলজি ল্যাব আছে, আপনি বিজ্ঞান মঞ্চের মানুষ বলেই বলছি, এই আঙুলটা এরকম করে একবার মাইক্রোস্কোপের নিচে দিয়ে আপনি টেকনিশিয়ানদের জিজ্ঞাসা করুন এই আঙুলে খাওয়া প্রশস্ত না অপ্রশস্ত, এই আঙুল দিয়ে খাওয়াটা ঠিক না বেঠিক, একবার জাস্ট জিজ্ঞেস করে আসুন। আমার চোখের সামনে মাস্টারমশাই আঙুল গুটিয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, মাথা নিচু করলেন, চা না খেয়ে আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে। আমি খান চা, সাধারণ জ্ঞানের নমুনা এগুলো, বিজ্ঞান মঞ্চের মানুষ হয়ে একটা লেখাপড়া জানা মানুষ, যে ঝাউটা যাচ্ছি স্টেশনগুলো প্যাক করে ফেলে দিলাম, ফেলে দিয়ে হ্যান্ডেলটা ধরলাম, ধরে ওই হ্যান্ডেলের হাতটা মুছে দিলাম, নেমে গেলাম লিলুয়া কিংবা দাসনগর কিংবা টিকিয়াপাড়া। তারপরে আরেকজন ওখান থেকে ওই হ্যান্ডেলটাই ধরবে, তারপরে মহা বলবে একটু চা খান, ওই আঙুলে আমি চাটা ধরবো, ওই আঙুলে আমি বিস্কুটটা খাবো। এটা কি ঠিক সাধারণ জ্ঞানের নমুনা? পিএইচডি, ডক্টরেট করেছেন, ডক্টর হয়েছেন, এটি কি সাধারণ জ্ঞানের নমুনা বলে? আমার কথা আমি উপস্থাপিত করছি, সিদ্ধান্ত আপনারা নেবেন। কেন ইনি প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় শুনে রাখুন। উনি বলছেন শিকড়ি ঝেড়ে ধোয় না হাত, শিকড়ি ঝেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। এটি কি আমাদের সাধারণ পরিবারে মা বাবা হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের সন্তানদের আমরা শেখাই, সবসময় শেখাই? এই যে অঙ্কুরহাটিতে আমি আসলাম, বেশ কয়েক মাস আগে এই অঙ্কুরহাটি ক্রস করছে, অঙ্কুরহাটিতে ভয়ঙ্কর জ্যাম হয়। ওই জ্যামে বড় বড় সব 18 টাকা 20 টাকার লরি দাঁড়িয়ে দুদিকে, আর গা দিয়ে লোহার আংটা বাড়ানো আছে যেখান থেকে দড়ি দিয়ে বাঁধে, ওই আংটাগুলোর পাশে একটা লিকপিকে লোক, একদম লিকপিকে লোক, আর সাইকেলটাও লিকপিকে সাইকেল নিয়ে দুটো লরির মাঝখানে দাঁড়িয়েছে। আমার যিনি গাড়ি চালাচ্ছেন তিনি জানলার কাঁচটা খুলে তিনি বললেন, পাশে গিয়ে দাঁড়ান, যে কোনো লরি ডাইনে বাঁয়ে করলে আপনি পেস্ট হয়ে যাবেন, একদম স্যান্ডউইচ হয়ে যাবেন। কি উত্তর দিল জানেন? একটা পা বাঁদিকে এরম করে সাইকেল থেকে নামিয়ে দিয়ে বেঁকে গিয়ে বলল, তোর বাপের রাস্তা সরে বাচ্চা। আমি বললাম যে কি সুন্দর ভাষা দেখুন, এই লোকটা কারো বাবা, এই লোকটা কারো স্বামী, এই লোকটা কারো ছেলে, এই লোকটা কোনো অঞ্চলের প্রতিবেশী, ভাষাকে বেরোচ্ছে মুখ দিয়ে। কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রয়োজন এবং প্রাসঙ্গিকতা? উনি বলছেন ভাব ভাষাকে নিয়ে আসে, ভাব ভাষাকে আনয়ন করে। বইটার নাম হচ্ছে শিক্ষা বিধান। উনি বলছেন ভাব ভাষাকে নিয়ে আসে। আর যে বইটা এই মাত্র পাঠ করলো সেমন্ত, তার মধ্যে একটা লাইন আছে, সব সময় ভাবমুখী থাকতে চেষ্টা করো। তারপরে আছে গুরুমুখী হতে চেষ্টা করো। এই গুরুমুখীনতা এবং ভাবমুখীনতা আমাকে কি করায়, কেমন করায়? এই গুরুমুখীনতা এবং ভাবমুখীনতা আমাকে কেমন করায়, কেমনভাবে চলায়, কি শেখায় আমাকে প্রত্যেক দিন, কি আদেশ করে আমাকে প্রত্যেক দিন। চল, ওর মাহাত্ম্যমণ্ডিত, তার লীলায়িত, তার মাধুর্যমণ্ডিত জীবনকে যদি আমরা সন্দর্শন না করি। আমার সুযোগ হয়েছিল একদম শৈশবকাল থেকে এই শ্রীবিগ্রহের সামীপ্যে এবং সান্নিধ্যে বড় হয়ে বেড়ে ওঠার। আমার এই হাত দিয়ে বহুবার তাকে আমি স্পর্শ করেছি, তিনিও আমাকে বহুবার স্পর্শ করেছেন। আমার এই সুযোগ সুকৃতি ঘটেছিল বলেই সন্দর্শনের সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। তার স্ত্রী ছোটমা বলি, পূজনীয়া ছোটমা, তিনি যে বসতেন খাটের মধ্যে, চারদিকে 4টে ছত্রী, একটা ছত্রী ধরে ছোট এরকম করে দাঁড়িয়ে ঠাকুরের কথা শুনছেন, ঠাকুর মাঝখানে দাঁড়িয়ে কথা বলছে। ভক্তজন কথা বলতে বলতে হঠাৎ ঠাকুর ডান দিকে একটু হেলে গিয়ে ছোট মাকে জিজ্ঞেস করছেন, আমি তো যা করবে কইছিলাম তা করেছিস? খুব ফিস করে বললেন। ছোট জিভ বার করে ফেললেন। আমাদের বাড়িতে এটা প্রায় দেখি, যদি আমি আমার বউকে বলি তুমি এটা করেছো, এই মা ভুলে গেছি, করছি এখন,
এর প্রায় আমাদের ছেলে মেয়ে বউ সংসার নিয়ে আমাদের প্রায় এটা ঘটে। ছোটো মার ক্ষেত্রে তাই দেখেছি, এই যা হ্যাঁ ভুলে গেছি, এখনই করছে, চলে গেলেন কাজটা করতে। ঠাকুর ভক্তজন সামনে ঘুরে জিজ্ঞেস করছেন, এই মানুষ ভুলে যায় কেন কত, মানুষ ভুলে যায় কেন কত? অনেক ভক্তজন অনেক রকমের উত্তর দিয়েছিলেন, ঠাকুর খুশি হননি। শেষকালে সবাই ঠাকুরকে বললেন, আপনি বলুন। ঠাকুর বলছেন, অশ্রদ্ধার থেকে। মানুষ ভুলে যায় কি করে? বললেন, অশ্রদ্ধার থেকে। ছোটো মা ঠাকুরকে অশ্রদ্ধা করেন তা নয়, কিন্তু আমরা অনেক শব্দ ব্যবহার করি ক্যাজুয়ালি, অনেক শব্দ ক্যাজুয়ালি ব্যবহার করি, সেই শব্দগুলোর মানে আমরা ভালো করে জানি না। অনেক শব্দ ক্যাজুয়ালি ব্যবহার করি, সেই শব্দগুলোর ভেতরের যে মানবিক ব্যঞ্জনা তাকে আমরা ভালো করে বুঝতে পারি না। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ওইখানে বসেছিলেন, শ্রী ঠাকুর ওরাই দেবী দেখ তো শ্রদ্ধা কন থেকে আইছে। বাংলা ডিকশনারি এবং উইলিয়াম মনিয়ারের ডিকশনারি থেকে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় খুলে বার করে বলছেন, সৎ মানে হচ্ছে আশ্রয় এবং সেবা। তালিবাস রাফুলা খণ্ডত্ব সৎ মানে হচ্ছে আশ্রয় এবং সেবা, আর যুক্ত ধা মানে হচ্ছে ধারণ করা। তাহলে আমি যাকে আশ্রয় করে যে সেবা প্রদান করছি তার ফলটাই আমি ধারণ করছি। আমি যখন যে কথা যে মুহূর্তে করতে বলেছিলাম সেই কথা সেই মুহূর্তে যদি না করে তার ফলকে ধারণ করা না যায়, তাহলে হ্যাঁ ভুলে গেছি, এই কথাই মুখ থেকে বেরোবে। এটি স্বাভাবিক, এটা অস্বাভাবিক না, এটা সায়েন্টিফিক, এটা একদম অবৈজ্ঞানিক নয়। ঠিক এইভাবেই তিনি বারবার বলছেন, আমি বিশেষ জোরের সঙ্গে তোমাদের যে কথা পালন করতে বলেছি, বিশেষ শৈথিল্যের সঙ্গে তোমরা তা অবজ্ঞা করেছ। আজকে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আজকে সেই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে থেকে ঠাকুর আমাদেরকে কি শেখাচ্ছেন? গুরু ভক্তি অনেক পরে, গুরু ভক্তি অনেক পরে। তিনি বলছেন যে আগে দেখ তোকে ভক্তি করে কিনা, আগে দেখ তোকে মান্যগণ্য করে কিনা। তুই মা, তুই বাবা, তুই পরিবারের ওদের জন্মদাতা জন্মদাত্রী, তোদের মানে কিনা আগে ভালো করে দেখ। এটা কি সুন্দর তার নিয়ন্ত্রণ, সামঞ্জস্য এবং সমাধান। তিনি একদিন বসে আছেন, ঠাকুর আমতলায় বসে কথা বলছেন দেওঘরে, আর সরোজিনী জোয়ারদার সাথে কি ঝগড়া হয়েছে জানি না। কালীষষ্ঠী মা এবং তার মেজ ছেলে সুরেশ দা দুজনে ছুটতে ছুটতে ঠাকুরের কাছে আসছে। আর ঠাকুরের কাছে এসে ঢিপ করে যখন প্রণাম করেছে, ঠাকুর তখন তার ছেলে কাজলদার মুখে একটা গান শুনছিলেন, পরাণ সখা বন্ধু হে আমার, গানটা ঝড়ের রাতে আজি তোমার অভিসার, এই গানটা শুনছিলেন। আর যেই ওরা তার মাঝখানে সে ইন্টারাপ্ট করে প্রণাম করলেন, প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুরকে বলছে একটা জরুরি কথা আছে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, শালা তোর হাঁটা দেখি বুঝবে পারিছি তুই কোনো আকাম বাধায় আইছিস, কি কথা। এবার দুজনে দুজনের বিরুদ্ধে বলছে, মা ছেলের বিরুদ্ধে, ছেলে মার বিরুদ্ধে, মা ছেলের বিরুদ্ধে, ছেলে মার বিরুদ্ধে বলছে। আমরা কি করি? কথার মাঝখানে ইন্টারফেয়ার করি, আমরা কি করি? কথা ইন্টারাপ্ট করি, আমরা কি করি? মাঝখানে গিয়ে ওই বিষয় থেকেই আরও ইলাস্ট্রেট করার চেষ্টা করি। ইনি কি করলেন? ঠাকুরের অদ্ভুত 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 বাণী, হোয়াট টু স্পিক, হোয়েন টু স্পিক অ্যান্ড হাউ টু স্পিক। কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, কেমন করে বলতে হবে, কি বলতে হবে। হোয়াট টু স্পিক, হোয়েন টু স্পিক অ্যান্ড হাউ টু স্পিক উনি আমাদের শেখাচ্ছেন। উনি আমাদের শেখাচ্ছেন কথা বলা কেমন করে করতে হয়। আপনি এই চলার সাথে বইটা আমাদের সুবল পাঠ করালো, একে দিয়ে তাকিয়ে দেখবেন ওর মধ্যে একটা বাণী আছে কথোপকথনে। কী করে কথা বলতে হয়, কথা বলা একটা আর্ট, একটা বাচিক শিল্প। কথা বললেই কথা বলা হয় না। পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলে কে বলুন তো? পাগল। 24 ঘন্টা কথা বলে যাচ্ছে। আমরা কি বলি ও কথা বলছে? কেউ বলি আমরা বলি ও প্রলাপ বকছে। কথা বলি না আমরা। কথা বলা একটা শিল্প। কথা কেমন করে বলতে হয়, একটু সামান্য একটু সময় আমাকে দিন। একটু সামান্য সময়ের জন্য আমরা দাপর শ্রেষ্ঠ, যাদব শ্রেষ্ঠ, বিষ্ণু শ্রেষ্ঠ, পুরুষোত্তম জনার্দনের শ্রী পদপ্রান্তে গিয়ে একটু সামান্য সময়ের জন্য পৌঁছবো। 18 দিনের মহারণ, 18 দিনের মহারণে হঠাৎ যাকে আমরা এখনও কথায় কথা বলি, বেটা সত্যবাদী যুধিষ্ঠির, এখনও বিদ্রুপ করে কথাটা আমরা বলি, সিরিয়াসলি বলি বা কমেডিকলি বলি, আমরা এখনও এই ধরনের কথা বলি। সুতরাং এই যুধিষ্ঠির উচ্চারণ করলেন অশ্বত্থামা হত ইতি গজ, সেটা খুব অস্ফুটভাবে।
অশ্বত্থামার বাবা মহাগুরু দ্রোণাচার্য তিনি কিন্তু যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেননি, যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেননি। উনি কাকে জিজ্ঞেস করলেন? দাপট শ্রেষ্ঠ। উনি কাকে জিজ্ঞেস করলেন? যাদব শ্রেষ্ঠ। উনি কাকে জিজ্ঞেস করলেন? লীলা পুরুষোত্তম বাসুদেব শ্রীকৃষ্ণকে। কি জিজ্ঞেস করলেন? বাসুদেব, বাসুদেব আমার পুত্র অশ্বত্থামাকে মারা গেছে। কথা কি করে বলতে হয় দেখুন। রথ থেকে নেমে এসে দ্রোণাচার্যের সামনে দাঁড়িয়ে বাসুদেব শ্রীকৃষ্ণ বলছেন, গুরু দ্রোণাচার্য, যদি অশ্বত্থামা মারা নাও গিয়ে থাকেন, অশ্বত্থামা কি মারা যাবেন না? এই যে গুরু দ্রোণাচার্য, ইনি কি কোনোদিন মারা যাবেন না? কোনোদিন মারা যাবেন না? এরকম কথা যে হতে পারে দ্রোণাচার্য এক্সপেক্ট করতে পারেননি, হাঁ করে তাকিয়ে আছে। এইবার বাসুদেব শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন, গুরু দ্রোণাচার্য, আপনি আপনার ছেলেকে কি দিয়েছেন? কেন এই মহুয়া প্রামাণিক, এই প্রামাণিক পরিবার উত্তম চক্রবর্তী শ্রদ্ধ ব্যক্তিত্ব সভাপতি ঋত্বিকের কথা ওই উৎসবকে ঘর থেকে বাইরে নিয়ে এসে সর্বজন সম্মেলনে সামীপ্যে সান্নিধ্যে আজকে এই উৎসবকে উদযাপন করছেন? কেন? এর প্রাসঙ্গিকতা কোথায়? প্রয়োজনীয়তা কোথায়? বাসুদেব শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন, আপনি বিং এ ফাদার, আপনি একজন পিতা হিসেবে আপনার পুত্র অশ্বত্থামাকে আপনি কি দিয়েছেন দ্রোণাচার্য? দ্রোণাচার্য ফর্দ তৈরি করে বলছেন, খেতে পেত না, খেতে দিয়েছি, রাজা করেছি, সম্মান দিয়েছি, ঐশ্বর্য, বৈভব, সম্পত্তি, খ্যাতি, প্রতিষ্ঠা, ওয়ান আফটার অ্যানাদার ফর্দ বলে যাচ্ছে। বাসুদেব চুপ করে শুনলেন, তারপরে বললেন, সংস্কার? কি সংস্কার দিলেন? হস্তিনাপুরের ভরা রাজ্য সভার মধ্যে একটা গৃহ নারী কুলবধূকে বেশ্যা বলে আপনার ছেলে বলল, আপনি বাবা হিসেবে কানে শুনলেন, চোখে দেখলেন, কণ্ঠ দিয়ে প্রতিবাদ করতে পারলেন না, হাত দিয়ে আটকে টানতে পারলেন না। এই সংস্কার দিয়েছেন আপনি আপনার ছেলেকে দুর্যোধনের মতন একটি অধার্মিকের সান্নিধ্যের সক্ষতায় রাখলেন, আপনার ক্ষমতা হলো না তাকে শাসন করার, তাকে টান দিয়ে বার করে নিয়ে আসার। এই সংস্কার দিয়েছেন। বাসুদেব একটা একটা করে সংস্কারের বর্ণনা করে যাচ্ছে। ঠিক সাইমনটেনিয়াসলি যখন কালীষষ্ঠী মা এবং তার ছেলে পরস্পর ঝগড়া করছে, পরস্পর মা এবং ছেলে বিরোধিতা করছে, ইনি কি ব্যবহার করলেন? হোয়াট টু স্পিক, হোয়েন টু স্পিক অ্যান্ড হাউ টু স্পিক। ইনি হট করে উচ্চারণ করলেন, দুজনের কথা বলছেন, ঝগড়া করছেন, চুপ করে থেকে উচ্চারণ করলেন, মহামায়া প্রভাবেনা। এটা একটা অপ্রাসঙ্গিক, আনকল ফর। উনি উচ্চারণ করছেন মহামায়া প্রভাবেনা দুবার, তারপরে আবার উচ্চারণ করছেন মহামায়া প্রভাবেনা। সুরেশ দা, কালীষষ্ঠী মার মেজো ছেলে, মাথাটা একটু খারাপ, সন্তোষ দার ভাই, মাথাটা একটু খারাপ। আমাদের সঙ্গে ওদের সুতোর ব্যবসা ছিল একসময়, মাথাটা একটু খারাপ। উনি ফট করে ঠাকুরের থেকে তাকিয়ে বললেন, মায়া কি যায় নাকি? আপনি মহামায়ার কথা বলছেন? এই তো মায়া নিয়ে তো কথা হচ্ছে মার সাথে আমার, মায়া কি যায় নাকি? মহামায়ার কথা বলছেন। ঠাকুর আবার বললেন মহামায়া প্রভাবেনা। আরে দূর থামুন তো আপনি, মহামায়া, মায়া যাচ্ছে না তোর মহামায়া। ঠাকুর এবার একদম প্লেনে নিচু স্তরে নেমে এসে ঝুঁকে গিয়ে বললেন, তুই যে এত চিৎকুর পাতেছিস, মায়া কাক কয় তা তুই জানিস? দুদিকে মাথা নেড়ে বললেন, না জানি না। লিমিটেশন, সীমাবদ্ধতা, যা আমাকে সীমিত করে রাখে, যা আমাকে সীমায়িত করে রাখে, যা আমাকে আবদ্ধ করে রাখে, তাক কয় মায়া। মা কাক কয় জানিস? জানি না। এই যে তোর মা এখানে বসে আছে, মা মানে যিনি পরিমাপন করেন। তোকে যে তোর বাপের থেকে তোকে যে পরিমাপন করে নিয়ে আসছে তোর মা, তোর বাপের যে ভাব, যে বৈশিষ্ট্য সেই সময় মা ধারণ করবে পারিছিল, তাই তো পরিমাপন করে তুই হয়েছিস। এখন তুই যদি তোর মার সাথে ঝগড়া করিস, কার সাথে ঝগড়া করা হবে নি কত? তোর বাপই তো তুই, তোর বাপের সংস্কার তুই, তোর বাপের ভাব তুই, তোর মা যা ধারণ করেছে। এখন যদি ঝগড়া করিস, কার সাথে ঝগড়া করা হবে কি? উনি বলেন বাপের সাথে। তার সাথে যদি তোর বাপের সাথে ঝগড়া করতে চাস তা করবে। আস্তে 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 ঝগড়াটা এক মিনিটে থেমে গেল। একটা শব্দ, একটা ব্যবহার। আজকে প্রাসঙ্গিকতা কোথায়? আমরা বুঝতে পারি না যে একটা উৎসবের সঙ্গে একটা বিবাহের সম্পর্ক আছে। এই উৎসবের প্রাসঙ্গিকতা কোথায় আমরা বুঝতে পারি না যে একটা বিবাহের সঙ্গে একটা প্রজননের সংস্কার আছে।
আমরা বুঝতে পারি না এই বিবাহ এবং প্রজননের সঙ্গে যে শিক্ষা সংস্কার আছে। ঠাকুরকে জিজ্ঞেস করছেন শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য, আপনি হিমায়তপুর আবির্ভাব ভূমি পাবনা থেকে দেওঘর পর্যন্ত 5টা কথা সমানে বলে আসছেন, যজন, যাজন, ইষ্টভৃতি, সস্তায়নী, সদাচার। আপনি কি খেয়াল রাখেন, খবর রাখেন যে গোটা ইউরোপ জুড়ে এখন প্রগ্রেসিভ মুড, এখন গোটা ইউরোপ জুড়ে প্রগ্রেসিভ মুভ করছে। আপনি এই 5টা কথা বলতেন, এই কথাগুলোতে আমরা কী করব? এখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেন্ড এসছে, ইন্ডাস্ট্রির কথা বলতে হবে। ঠাকুর সঙ্গে সঙ্গে নিখিল ঘোষকে বললেন, ঠাকুরের কাছে বসেছিলেন, আর প্রফুল্ল দাসকে বললেন, দেখি ইন্ডাস্ট্রির রুট কি, ইন্ডাস্ট্রি কোন থেকে আইছে। আমি এমন মানুষ দেখিনি পৃথিবীতে এখনো পর্যন্ত, এখনো কোনো ব্যক্তিত্ব দেখিনি, আমার চোখের সামনে এখনো পড়েনি যে প্রত্যেকটা কথার ধাতুগত শব্দগত অর্থকে খুঁজে বার করছে। মুহূর্তের মধ্যে দুজনে এসে বললেন ইন্ডাস্ট্রি কামস ফ্রম টু এয়ার। ঠাকুর বলছেন উইয়ের মানে কি? বলছেন টু বিল্ড আপ ফ্রম উইদিন। তাহলে যজন, যাজন, ঈশ্বরভৃতি, সস্তায়নী এবং সদাচার একটা ব্যক্তিত্বকে কিভাবে বিনির্মিত করে তোলে ভেতর থেকে, সেটাকে সঠিক, সম্যক, যথার্থ এবং বিহিতভাবে পরিবেশন করেন শ্রী গুরু পুরুষোত্তম তার দীক্ষার মধ্য দিয়ে। আমার কথা শেষ পর্বে আসবো, উত্তম কথা বলবে, শুভর কথা বলবে, বিষ্ণু আছে, আরও অনেকে বলবে, আমি রওনা হব। এই যে এতক্ষণ ধরে কথাগুলো বললাম আপনাদের কাছে, আমি পরপর 3-4টি সৎসঙ্গে 3-4টি উৎসবে একই কথা বলে এসেছি, আবার রিপিট করছি, কেননা এটা আমাদের পক্ষে প্রয়োজনীয়। যেটা আপনারা যারা, যে কয়েকজন মানুষ বসে আছেন, যে কয়েকজন মানুষ, এই কয়েকজন মানুষের কাছে যদি আমি একটা সাদা কাগজ আর একটা পেন্সিল বা ডট পেন দিয়ে বলি একটা গোল বৃত্ত তৈরি করে দিন, তো গোল নিখুঁত একটা গোল বৃত্ত নিন, তৈরি করে দিন, আপনারা বলবেন যে আমরা গোল বৃত্ত তৈরি করতে পারবো, কিন্তু নিখুঁত বৃত্ত তৈরি করতে পারবো না, নিখুঁত হবে না, বেকাদারা হয়ে যাবে। কিন্তু এই আপনারাই একটা নিখুঁত গোল বৃত্ত করতে পারবেন যদি আপনাদের হাতে আমি একটা কম্পাস তুলে দিই। ওই কম্পাসটার মধ্যে ডট পেন বা পেন্সিল বসে এরকম করে ঘুরিয়ে দিলে পরেই একটা নিখুঁত গোল বৃত্ত হবে। ভুল বলছি না তো? এই কম্পাসটাই হচ্ছে গুরু, আর এই অনুশীলন, অনুশাসন, অভ্যাসটাই হচ্ছে যজন, যাজন, ইষ্টভৃতি, সস্তায়নী, সদাচার। আর একে নিখুঁতভাবে পরিপালন করে চলার নামই হচ্ছে দীক্ষা গ্রহণ করার কথা। দীক্ষা গ্রহণ করলে পরে আমি তো এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন আপনি ঠাকুরকে ছোটোবেলা থেকে দেখেছেন, কাছে বসেছেন, ছুঁয়েছেন, আমি যে এখানে বসে আপনার কথা শুনছি আমি তো ঠাকুরকে দেখিনি। আমি যে আপনার কথা এখানে বসে শুনছি আমি তো ঠাকুরকে ছুঁইনি। এই যে আমি এই ঈদের প্রামাণিকটা উৎসব করছি, আমি যেখানে বসে আপনাদের কথা উৎসবে অংশগ্রহণ করেছি আমি তো ঠাকুরের কাছে কখনো বসিনি। তাহলে আজকে এই যে সুবল, বিষ্ণু, এই যে উত্তম যারা এখানে বসে আছেন, এই যে প্রামাণিক, এরা যদি আমাকে দীক্ষা দেয়, এই দীক্ষা আমার মধ্যে কী করে কাজ করবে? এই নিশ্চয়ই র্যাশনাল কোশ্চেন, এ প্রশ্ন আমাকে করতেই পারেন। তাহলে আজকে যদি আমি দীক্ষা নিই, আর এই দীক্ষা নিয়ে উত্তম ঠাকুরকে দেখেনি, বিষ্ণু দেখেনি, প্রামাণিক দেখেনি, এদের মাধ্যমে যদি আমি দীক্ষা নিয়ে যদি আমি এখানে বসে নাম জপ করি, আপনি যে কথাগুলো বললেন, আমার সাধারণ জ্ঞান, আমার পর্যবেক্ষণ, এগুলো কী করে বাড়বে? ঠিক এই প্রসঙ্গে একটু ছোট্ট কথা বলে নিই। আমাদের ঠাকুরের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, কীর্তনের ঋষি বলা হতো তাকে, কিশোরী মোহন দাস। আর যার কথা দিয়ে আমি শুরু করেছিলাম পঞ্চানন সরকার। একদিন পঞ্চানন সরকারকে কিশোরী মোহন দাস বলছে, পঞ্চানন্দা, আমার বউ খুব ভালো অরহর ডাল রান্না করতে পারে, খুব ভালো অরহর ডাল রান্না করে, আপনাকে একদিন খাওয়াবো। বেশ কিছুদিন বাদে চলুন আজকে খাওয়াবো। ওইখান থেকে দরজা দিয়ে উঠোন পার হয়ে এসে ঘরের দিকে তাকিয়ে বলছে, কই গো শুনছো? হ্যাঁ গো, হ্যাঁ বলো। পঞ্চানন্দাকে নিয়ে এসছি, একটু মুগের ডাল রান্না করো।
পঞ্চানন্দা কানে কানে বলছে, সে কি কিশোরীতে আপনি যে বললেন আপনার বউ অরহর ডাল রান্না করে। দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা বেড়ে গেছে। বলে কি? ঠাকুরকে জিজ্ঞেস করেছিল দীক্ষা ধর্ম করলে কি হয়, উনি বলেন কমন সেন্স গ্রো করে। আর দীক্ষা নিলে কি হয়, উনি দুটো আঙুল তুলে বলেছিলেন পর্যবেক্ষণ এবং তার ক্রমাগতি, অবজারভেশন অ্যান্ড দেন ফার্দারেন্স, দুটোই বেড়ে যায়। তা আমার ঠাকুরের সঙ্গ করতে করতে এই দুটো বেড়ে গেছে। কারণ আমি দেখেছি আমি যা বলি আমার বউ সব সময় তার উল্টো করে, আমি যা বলি বউ ঠিক তার উল্টো করে। এই যে মুগের ডাল বললাম না, আপনি খাওয়ার পথে বসে দেখবেন একদম পাক্কা অরহর ডাল পড়েছে। সেই অরহর ডাল খেয়ে চেটে পুটে আসার পরেই বলছেন, কি এতদিনে বউকে চিনতে পেরেছি যে আমি যা বলি বউ তো উল্টো করে, আমি উল্টো বললে বউ সোজা করে, আমি তাই উল্টো বললাম মুখ আর পেলে না অরহর। ঠিক বুঝতে পেরেছি এই পর্যবেক্ষণ ক্ষমতাটা আমাদের মধ্যে বেড়ে যায়। কী করে বেড়ে যায়, কেমন করে বেড়ে যায়? অভ্যাস যোগ, অনুশীলন, অনুশীলন এবং অভ্যাস যোগের মধ্য দিয়ে। এই যে আপনারা আমার সামনে বসে আছে সামান্য কয়েকজন মানুষ, আমি যদি এর উপরে হাত বাড়াই আপনাদের ছুঁতে পারবো না। আপনারা যদি ওখান থেকে হাত বাড়ান আমাকে ছুঁতে পারবেন না। এই যে মহুয়া ওখানে বসে আমার কথা শুনছে, ইনি আমার কথা শুনছেন, এই যে মহুয়ার ছেলে আমার কথা শুনছে, আপনারা নিজেরা কোনো একজনের দিকে কিছুক্ষণ একদৃষ্ট চোখের দিকে তাকিয়ে থাকুন, ঘড়ি ধরে 5 মিনিট তাকিয়ে থাকুন। 5 মিনিট পর যার দিকে তাকিয়ে আছেন সে আপনাকে বলবে, কিছু বলবেন? আরে আমি তো আপনাকে কিছু বলিনি, আমি তো আপনাকে ছুঁইনি, আমি তো আপনাকে কোনো প্রশ্নও করিনি, কথাও বলিনি। তবু সে জিজ্ঞেস করবে, কিছু বলবেন? কেন বলছে? আমার চোখের অরা, আমার চোখের জ্যোতি, আমার চোখের দৃষ্টি কী করছে? তার ত্বককে স্পর্শ করছে। বুঝতে কোনো অসুবিধা হয় না, চোখের দৃষ্টির মধ্যে জ্যোতি আছে, দীপ্তি আছে, শক্তি আছে, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। বাট দিস আর অল এক্সেন্ট্রিক, সব বহির্মুখী। উপনিষদ একটা শব্দ দিয়ে বলেছেন পরাণ চিখানি, সব বহির্মুখী। আর একে দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাজ কি? অন্তর্মুখী করে নেওয়া। এই কাজ কি? অন্তর্মুখী করে নেওয়া। আপনাদের দেশে শক্তি আছে। এই যে বাচ্চাগুলো চিৎকার করছে, বাইরে শব্দ হচ্ছে, নানান ধরনের আওয়াজ কানের পর্দার মধ্যে আসছে, আপনাদের কানের মেমব্রেন সব নিচ্ছে, কিন্তু আপনারা, আমি যে কথা বলছি ইট ইজ অলসো সাউন্ড, আপনারা আমার এই শব্দটি গ্রহণ করছেন। আর এই শব্দটি যে গ্রহণ করছেন অন্তর্মুখীনতার সাথে গ্রহণ করছেন। ঠিক একইভাবে, ঠিক একই রকমে আমি গুরু নির্দেশিত পথে আসনে বসে সাদা চাদর মুড়ি দিয়ে একইভাবে আমি যখন 20 মন্ত্র জপ করে অন্তর্মুখী করতে থাকবো, তখন আমার চোখের জ্যোতি অন্য হবে, আমার উপস্থিতি অন্য হবে, আমার মান্যতা, আমার সম্মান অন্য হবে, পরিবারের গ্রহণযোগ্যতা অন্যরকম হবে। তখন আমি বুঝতে পারবো ঠাকুরের বাণী, রেগে গেলে আর আমি রাখবো না, রোজ বলি অক্রোধী। তখন আমার মনে পড়বে চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দেপন স্বরে, এই ব্যবহার চটা লোকের উপকারী করে। তখন আমার মনে পড়বে খারাপ ব্যবহারকে তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমন তর সুক্ত, এতে ফল ভালোই ফলে, ঝিনুকে যেমন মুক্ত। এই নিয়ন্ত্রণী প্রক্রিয়াটা আমার ছিল না, এই নিয়ন্ত্রণী আবেগ আমার ছিল না, এই নিয়ন্ত্রণী কৌশল আমার ছিল না। শ্রী গুরু পুরুষোত্তমের দীক্ষা নেওয়ার পর, শ্রী গুরু পুরুষোত্তমের সান্নিধ্যে আসার পর এইসব সাধারণ জ্ঞানগুলো আমার মধ্যে আসতে শুরু করবে। আর প্রত্যেকটি ব্যবহার, ছেলেকে এটা বললাম করলো না, মেয়েকে এটা বললাম করলো না, ওকে এটা বললাম করলো না, এদিকে ধ্যান না দিয়ে কেন করলো না, কী জন্য করলো না, কী কারণে করলো না, এই বিষয়ে ধ্যান চলে যাবে। কারণকে উন্মোচন করার দিকে আমার মন যাবে। যে ঘটনা বা কর্ম মানুষকে কারণমুখী করে দেয় তাই হচ্ছে আধ্যাত্মিকতা। আর এই আধ্যাত্মিকতা তখন আমার ভেতরে একটু একটু করে স্প্রাউট করবে, টু বিল্ড আপ ফ্রম উইদিন। আমার ছেলের সাথে কি ব্যবহার করলে, মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করলে, পরিবারে কীরকম ব্যবহার করলে তারা আমার প্রতি অনুরক্ত এবং কৃতজ্ঞ হয়, সেই কর্মানুশীলনের দিকে আমার ধ্যান এবং দৃষ্টি যাবে। আমি একটি যৌথ পরিবারে গিয়েছিলাম, তার বাড়ির একটি বউ, সেজও ছোটো এরকম হবে মনে নেই, অনেকদিন আগের কথা তো। তার যে মা বলেছিলেন এই যৌথ পরিবারে বিয়ে দিয়েছি বাবা, বেশি খেটো না, এক একটা অজুহাত বার করে ফুটে যেও।
তখন যখনই সকাল হতো, সকালে রান্না একজন, জলখাবার দুপুরের এক রান্না একজন, সন্ধ্যের একজন, রাতের একজন, সব বউদের ভাগ ছিল। সে মাঝে মাঝে বলতো, বড়দি ভাই মাথাটা কি ধরেছে গো, একদম উঠতে পারছি না, বড়দি ভাই কোমরে কি ব্যথা গো, একদম উঠতে পারছি না। আর বড়দি ভাই বলতো, শুয়ে থাক অসুবিধা নেই, শুয়ে থাক। ওকে সব কিছু করার পরও গরম জল হট ব্যাগ দিয়ে কোমরে দিত, আসলে তো ব্যথা নেই, ছ্যাক করে উঠতো, আসলে তো মাথা ব্যথা নেই, মাথা টিপে দিত, তারপরে কখনো কখনো ঘুমিয়েও পড়তো। এইরকম করতে করতে একদিন সংসার টুকরো টুকরো হয়ে গেল। যখন টুকরো টুকরো হয়ে গেল, তখন বড়দি ভাইয়ের গুরুত্ব কত ওই ছোট ভাই অনুভব করতে পারছে। বড়দি ভাই একই সঙ্গে বড় যা এবং মায়ের মতন কি করে আমাকে আগলে স্নেহ মায়া মমতা দিত, একদিন আলাদা হয়ে গিয়ে অনুভব করতে পারছে। এর ভালোবাসাকে পর্যবেক্ষণ করার ক্ষমতা তো আমার হয়নি। এই আবার ফিরে গিয়ে বলো, বড়দি ভাই আলাদা হয়েছিল, আলাদা থাকা ভালো নয়, একসাথে থাকবো, ভাগ করে নেবো দুই বোনের মতো। এরকম করেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গান লিখতে সাহায্য করেন। কত ভাঙা ভাঙা ঘর লাগিল জোড়া। ঠিক এইভাবেই সৎসঙ্গ আমাদের সংবদ্ধ, সন্নিবদ্ধ, ঐক্যবদ্ধ করে তোলে। আবার আপনাদের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক কৃষ্ণময় জীবন আমার গুরুদেবের সেবাদ পদ্মে প্রার্থনা করে আমার স্নেহের উত্তম আছেন। আপনার উত্তমের কথা শুনুন। অত্যন্ত অভিজ্ঞ পণ্ডিত, বিদগ্ধ ব্যক্তিত্ব, যিনি তার জীবন চলন চরিত্র আচরণ দিয়ে কলকাতার মহানগরের বিচারক এবং ব্যবহারজীবীগণের মধ্যে ঠাকুরকে সম্প্রসারিত করছেন। কখনো কখনো উত্তম আমাকে আদেশ করে, আমি যাই, উত্তমের আদেশ আমি মানি, আমি ওকে ভালোবাসি, ওকে আমি স্নেহ করি, ওর আদেশ মেনে আমি কখনো কখনো যাই। ও বিভিন্নভাবে ঠাকুরকে সম্প্রসারিত করছে, ওকে সহযোগিতা করবেন সবাই সর্বপ্রকারে ঠাকুরের বৃহত্তর কর্মযজ্ঞে। আমি আবার আপনাদের প্রত্যেকের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক কৃষ্ণময় জীবন আমার গুরুদেবের শ্রীচরণে প্রার্থনা নিবেদন করে আপনাদের কাছে মার্জনা ভিক্ষা চেয়ে আমি রওনা হয়ে যাচ্ছি। আমাকে ক্ষমা করবেন। সবার কথা শুনুন, ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।